This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলা থেকে ধৃত জঙ্গিদের ম্যারাথন জেরা চলছে। জেরাতে উঠে আসছে একের পর এক চমকে ওঠার মতো তথ্য। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই পাকিস্তান এবং বাংলাদেশের আল কায়দাপন্থী সংগঠনগুলি সমন্বয় বাড়াচ্ছে। স্লিপার সেলগুলি ঠিক কিভাবে কাজ করছে, সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সিজারের সঙ্গে কথা বলি। সিজার, কিভাবে দু দেশের জঙ্গিদের মধ্যে সমন্বয় তৈরি হচ্ছে এই বিষয়টা যদি একটু ডিটেইলসে জানাও। দেখো, অসম পুলিশের এসটিএফ এর হাতে যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের, তাদের জেরা করে এটা স্পষ্টভাবে জানা গিয়েছে যে এরা বাংলাদেশের যে বিভিন্ন আল কায়দাপন্থী জঙ্গি সংগঠন বা আল কায়দার যে আরও একটি শাখা সংগঠন যেটা উপমহাদেশে যথেষ্ট সক্রিয়, আকিজ বা আল কায়দা ইন সাবকন্টিনেন্ট, সেই সংগঠনের ছায়ার তলায় জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ থেকে শুরু করে আনসারুল বাংলা টিম, আনসারুল বাংলা এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, এই সংগঠনগুলোকে একত্রিত করার কাজ চলছে। অন্যদিকে পাকিস্তানে আমরা জানি যে পাকিস্তানের লস্করি তৈবা থেকে শুরু করে জেস, তারাও কিন্তু আল কায়দাপন্থী সংগঠন এবং তারাও একজোট হচ্ছে এবং এই দুই দেশের সংগঠনগুলো তারা সমন্বয়ের ভূমিকা পালন করছে। সমন্বয়কের ভূমিকায় বেশ কিছু মানুষ রয়েছে এবং সেখান থেকেই কোথাও মনে করা হচ্ছে সাম্প্রতিক অতীতে গত কয়েক মাসে ভারতবর্ষে যে বিভিন্ন মডিউলের যারা ধরা পড়েছে জঙ্গি সংগঠনে, তারা কেউই কিন্তু একটা আলাদা বিচ্ছিন্ন কোনো পরিকল্পনা নিয়ে নেই। তারা একটা সামগ্রিক পরিকল্পনার বিভিন্ন অংশ হিসেবে কাজ করছে। যেমন এই জাভেদ মুন্সি, যাকে ক্যানিং থেকে ধরা হয়েছে, তার সঙ্গেও কিন্তু একদিকে পাকিস্তানের যোগ পাওয়া গেছে, অন্যদিকে সে ক্যানিং থেকে বসে বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছিল, সেটুকুও জানা গেছে এনক্রিপ্টেড বেসিস থেকে। এবং সেই জায়গা থেকেই আশঙ্কার জায়গাটা অনেক বড় হচ্ছে। কোথাও মনে করা হচ্ছে বাংলাদেশের এই রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনের পর থেকেই এই মৌলবাদী শক্তিগুলো দুদিক থেকে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ দুদিক থেকে সমন্বয় সাধন করে ভারতের বড় কিছু ঘটানোর চেষ্টা করছে। এই আশঙ্কাটাই জোরালো হয়ে উঠছে ভারত। একদম। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। আচ্ছা, কি ছক আটছিল বলুন তো জঙ্গিরা? গোয়েন্দারা কি মনে করছেন? গোয়েন্দারা মনে করছেন বিগ প্ল্যান। ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জেরা করে চমকে ওঠার মতো তথ্য উঠে আসছে। একটা বিষয় গোয়েন্দাদের কাছে স্পষ্ট, ভারত বাংলাদেশ সীমান্ত জঙ্গিদের কাছে হয়ে উঠেছে সেফ প্যাসেজ। আর এই গ্রেপ্তারিতে মোটেই ভাববেন না যে জঙ্গিদের ছক বানচাল হয়ে গেছে। আশঙ্কা কি করা হচ্ছে জানেন? আশঙ্কা করা হচ্ছে তলে তলে কাজ করছে স্লিপার সেল। দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। বড়দিনের আবহে বাংলার বুকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আর তাদের জেরা করেই সামনে আসছে ভয় ধরার মতো তথ্য। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি থেকে বাংলার সাদ রাডি, এরা সকলেই সামগ্রিকভাবে এই পরিকল্পনার অংশ, আশঙ্কা গোয়েন্দাদের। বাংলা সীমান্ত ব্যবহার করেই অস্ত্র বিস্ফোরক পাচারের ছক জঙ্গিদের। ক্যানিং থেকে ধৃত তেহরিকি মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জাভেদের ফোন থেকে পাওয়া মেসেজ ডিকোড করেছেন গোয়েন্দারা। সেই মেসেজ এসেছে সরাসরি পাক অধিকৃত কাশ্মীরে থাকা লস্কর হ্যান্ডলারদের কাছ থেকে। সূত্রের খবর, মেসেজ থেকেই স্পষ্ট বাংলাদেশের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিল জাভেদ। গোয়েন্দাদের সন্দেহ, সীমান্তের অপর প্রান্তের সক্রিয় কোনো জেহাদি গোষ্ঠীর সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছিল জাভেদ। বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা পরিবর্তনের পর বাংলাদেশের পথে বা বাংলাদেশে এই সমস্ত সংগঠনের সাহায্যে জাভেদ আহমেদ মুন্সি নতুন কোনো করিডোর খোলার চেষ্টা করছিল, এই সন্দেহটাই জোরালো হচ্ছে গোয়েন্দাদের। এবং তারা সন্দেহ করছেন যে এই পথে বিস্ফোরক এবং অস্ত্র পাচারের পরিকল্পনা করছিল জাভেদ। গোয়েন্দাদের আশঙ্কা, জাভেদ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নাশকতার ছক কষছিল। মুর্শিদাবাদ, অসম, কেরল থেকে ধৃত 8 জঙ্গিকে জেরা করে অসম পুলিশ জানতে পেরেছে আইইডি বানানোর পরিকল্পনা ছিল। এবিটির সদস্যরা কয়েক মাস আগে ঝাড়খণ্ড, বীরভূমের খাদান এলাকায় যায় জিলেটিন স্টিক জোগাড় করতে। যদিও তারা জেরায় জানাচ্ছে যে তারা সেই পাওয়ার জেল পায়নি, তাদের অর্থের অভাবে তারা সেই পাওয়ার জেল এখনো প্রকিওর করতে পারেনি, কিন্তু গোয়েন্দারা সেটা বিশ্বাস করছেন না। তারা মনে করছেন সেই পাওয়ার জেল ইতিমধ্যেই মজুত করা হয়েছে অন্য কোনো জায়গায় এবং এই স্লিপার সেলের বাকি সদস্যরা তারা যে কোনো সময় সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করতে পারে এবং সেই কারণেই এই স্লিপার সেলের বাকি সদস্যদের অত্যন্ত দ্রুত গ্রেপ্তার করা জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা। গোয়েন্দারা মনে করছেন লস্করি তৈবা, আনসারুল্লাহ বাংলা টিম বা জামাতুল মুজাহিদিন একই লক্ষ্যে কাজ করছে। কাজেই জাভেদ বলুন বা সাদ রাডি, এরা আলাদা পরিকল্পনার অংশ নয়। ধৃতদের জেরা করে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইছেন গোয়েন্দারা।
সিজার মন্ডলের রিপোর্ট, টিভি 9 বাংলা। বাংলায় জঙ্গিদের সেফ প্যাসেজ, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। কি বললেন বিরোধী দলনেতা, দেখুন। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। বাসন্তী এক্সপ্রেসওয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। কিন্তু যে সময়টা বিরোধী দলনেতা বিজেপির নেতা এখানে কথা বলছেন, সেই সময় ত্রিপুরা থেকে খবর আসছে বাংলাদেশ থেকে জঙ্গিরা ত্রিপুরায় ঢুকে বসে আছে, আর সেখান থেকে কলকাতা দিল্লি রওনা হতে যাওয়ার সময় ধরা পড়ছে। বিজেপি নেতাকে প্রশ্ন করা হবে না, বিজেপি শাসিত রাজ্যে ঘাঁটি করছে, আপনারা কি করছেন আর এখানে আসছে রাজনীতি করতে? দেখুন, রাজ্যে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। তাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে কি জাল পাসপোর্ট সহ একাধিক নথি। এই নিয়ে চলুন কথা বলা যাক। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক। কলকাতা, বারাসত, বসিরহাট থেকে আমরা দেখছি ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আমরা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরেও জাল পাসপোর্ট মিলছে। আমার তোমার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যে জাল পাসপোর্টের শিকড় সেটা কতদূর ছড়িয়েছে বলে এখন অবধি জানা যাচ্ছে? দেখো, বাংলাদেশ থেকে প্রথমে প্রবেশের পর কিন্তু আধার কার্ড এবং তারপর ভোটার কার্ড, তারপরে স্টেপ হচ্ছে কিন্তু জাল পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট কার্ড। সেই জাল কিন্তু অনেকটাই সক্রিয় এবং শুধুমাত্র যে তুমি বললে দক্ষিণ দিনাজপুর বা বারাসাত বা সেটা নয়, মুর্শিদাবাদেও কিন্তু এটা সক্রিয় চক্র রয়েছে এবং নদিয়ার একটা অংশেও কিন্তু এই সক্রিয় চক্র রয়েছে। কারণ প্রথমে আসার পর কিছু দালাল চক্র রয়েছে, যাদের মধ্যে 2 জন আজ গ্রেপ্তার হয়েছে লালগোলা এলাকায়, যে তারা প্রথমে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দেয় এবং সেটি অনলাইনের মাধ্যমে সেখানে যে তাদের পাসপোর্ট, সেই পাসপোর্ট তৈরি করে দেয়। এবং পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা সবথেকে বড় বিষয় থাকে রাজ্য পুলিশের ভূমিকা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আধার কার্ড ভোটার কার্ড যখন পেয়ে যাচ্ছে, সেখানে বিভিন্ন সময় নাম বদল, বাবার নাম বদল, এইরকম করে কিন্তু তারা বিভিন্ন দেয় এবং তার সেখানে একটা বড় সড়ো কোথাও গলদ রয়েছে, অর্থাৎ যে রাজ্য পুলিশের আইবি বা ডিআইবি, সেই জায়গার ভূমিকা নিয়েও যেমন প্রশ্ন হচ্ছে। এবং এই জাল চক্র আজকে থেকে নয়, 2017 সালে কিন্তু 3 জন বাংলাদেশি এই মুর্শিদাবাদে যেমন গ্রেপ্তার হয়েছিল, পাশাপাশি আরো 10 জনের আছে বলে এনআইএ তারা চিঠি দিয়েছিল। একাধিক তথ্য সামনে আসছে। অবশ্যই কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। দেখো, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাহলে কি হাতে হাতে ভুয়ো পাসপোর্ট ঘুরছে? টিভি 9 বাংলা লাগাতার দেখাচ্ছে পাসপোর্ট জালিয়াতির শিকড়টা কত গভীরে। এবার আমাদের খবরে মান্যতা পেল দক্ষিণ দিনাজপুরের গ্রেপ্তারিতে। হিলিতে পাকড়াও বাংলাদেশি যুবক, তার কাছ থেকেই ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। এদিকে দেখুন, ভারতে থাকতে ঠিক কত ফন্দি ফিকির অনুপ্রবেশকারীদের। এপারে এসে বাবার নামই বদলে ফেলছে কেউ কেউ। কুমারগঞ্জের পর এবার হিলি, পুলিশের জালে আরও এক বাংলাদেশি। দক্ষিণ দিনাজপুরের হিলির আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় পাকড়াও যুবক। ধৃতের নাম রাতুল বসাক, বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকায় ঠিকানা দিয়ে চলতি বছরের প্রথমে পাসপোর্ট তৈরি করে সে। তবে পুলিশ সূত্রে খবর, সে অনেকদিন থেকেই ভারতে ছিল। কোথা থেকে পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করলো তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। ওই যুবকের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ও সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। ওই বাংলাদেশি ভারতে এসে জাল পরিচয়পত্র তৈরি করে। ওই জাল পরিচয়পত্র দিয়ে ভারতীয় পাসপোর্টও তৈরি করে। তার পাসপোর্টে লুকআউট নোটিশ জারি ছিল। ধৃতের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রাতুল বসাক, তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে, কিছু ডকুমেন্টস পাওয়া গেছে, মানে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে যথারীতি রাজনৈতিক তরজা চলছেই। পুলিশ ভেরিফিকেশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরি ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনারাও জানেন। আপনার কাছে চিঠি যাবে, 5000 টাকা ধরিয়ে দেবেন, তো স্বাভাবিকভাবে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এগুলো রাজ্য সরকারের কিছু করার নেই। আর রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে আরো বর্ডার আছে, পাঞ্জাবে বর্ডার আছে, অন্যান্য জায়গায় বর্ডারগুলো আছে, সেগুলোর অবস্থা একটা দেখতে হবে। দেশ পরিবর্তনের সঙ্গে বদলে গেল অনুপ্রবেশকারীর বাবাও। পুলিশের জালে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে তৈরি করে ভোটার ও আধার কার্ড। পরিবর্তন হয়ে যায় বাবার নাম।
অনুপ্রবেশকারীদের জন্য জাল নথির স্বর্গরাজ্যই কি মুর্শিদাবাদ? এই তথ্য সামনে আসার পর উঠছে প্রশ্ন। রবিবার রাতে লালগোলা থানার ছাতাইডুবি এলাকা থেকে গ্রেফতার করা হয় পরিযায়ী শ্রমিক শওকত শেখকে। ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবার নাম নওশাদ আলী। পুলিশের এফআইআরে উল্লেখ বাংলাদেশে তার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম। জাল নথি তৈরির আইনে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ লালবাগ মহকুমা আদালতের। এদিকে বাংলাদেশিদের আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে 2 দালাল সহ গ্রেফতার বাংলাদেশি। ধৃত বাংলাদেশির নাম সোহেল রানা, বাড়ি রাজশাহী জেলায়। রূপক ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে দেখুন, বাংলায় একের পর এক জঙ্গির গ্রেপ্তারির আবহে বর্ষশেষের উৎসব। মহানগরে এবার বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিতে সাদা পোশাকের পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক, আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব। সরাসরি কৌস্তবের সঙ্গে কথা বলি। কৌস্তব, এই মুহূর্তে পার্ক স্ট্রিটে তুমি রয়েছো, সেখানে পুলিশের নিরাপত্তা কতটা নজরে আসছে? একদমই, দেখো সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মাথায় রেখে কিন্তু নিরাপত্তায় অনেক জোরদার করা হয়েছে এবং আজকের রাতে, বিশেষ করে আজকের রাতে 1000-এরও বেশি পুলিশ এই শহরে থাকবে এবং পার্ক স্ট্রিট সংলগ্ন অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে, মার্কুইস স্ট্রিট এবং আরও এই পার্ক স্ট্রিট সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে, সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই প্রত্যেকটা জায়গায় এক একটা জোনকে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা জোনের দায়িত্বে থাকবেন এক একজন ডিসি পদমর্যাদার অফিসার। এছাড়া 3টে কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। পার্ক স্ট্রিটে যে সমস্ত হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলোতে এই কদিনে যে সমস্ত মানুষজন যারা আসছেন, এই হোটেলে যারা অতিথিরা আসছেন, তাদের ডিটেলস চাওয়া হয়েছে এই কলকাতা পুলিশের তরফ থেকে। সেই সমস্ত ডিটেলস তারা পুলিশের তরফ থেকে তারা যথেষ্ট তৎপর রয়েছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো কৌশল। এদিকে দেখুন, তিলোত্তমা কাণ্ডে ফের একটা চাঞ্চল্যকর ভিডিও TV9 বাংলার হাতে। আপনাদেরকে জানিয়ে রাখি, 8 তলায় অর্থোপেডিক ওটি রুমের উল্টো দিকের ঘরে উদ্ধার হয় গ্লাভস, মাস্ক, মেঝে লেগে গাঢ় লাল রঙের দাগও। প্রকাশিত ভিডিওয়ে সিস্টার ডাক্তারদের কণ্ঠস্বর। এই ঘরে ব্যবহৃত গ্লাভস, মাস্ক, সার্জারি ছুরি এলো কিভাবে, এই প্রশ্ন উঠছে। কথা বলবো সৌরভ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, সেমিনার রুমে কি আদৌ ক্রাইম সিন? এই প্রশ্ন জোরালো হচ্ছিল, বারবার করে এই প্রশ্ন উঠছিল। এবার এই ভিডিও সামনে আসার পর তো সেই প্রশ্নই আরো বেশি করে জোরালো হয়ে গেল, তাই তো? তন্দিষ্টা, একেবারেই। দেখো সিএফএসএল এর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সেমিনার কক্ষ আদৌ ক্রাইম সিন কিনা সেটা প্রশ্ন তুলে দিয়েছে। ঠিক এই সময় এই যে ভিডিওটি হচ্ছে 7th ফ্লোর 8 তলার ঘর। সেটি একটি অর্থোপেডিকের ওটি রুমের উল্টো দিকের ঘর। যে ঘরের মধ্যে ভিডিওতে সিস্টার ইনচার্জকে বলতে শোনা যাচ্ছে যে এখানে ইউজড গ্লাভস, মাস্ক, সেখানে রক্তের দাগ কি করে এলো, সার্জিক্যাল ছুরি এখানে কি করে এলো, কারণ এগুলো তো এখানে থাকার কথা নয়। ওখানে একটি আর্থোস্কোপিক মেশিন রয়েছে, সেখানে সেই সমস্ত জিনিস থাকার কথা নয়। সেটাই কিন্তু যে ভিডিওটি, সেটা সেপ্টেম্বর মাসের ভিডিও। সেই সময় ঘরটি খুলে তারা দেখেন আন্দোলনের পরে, সেই সময় তারা ঘরে খুলে দেখেন যে এখানে এই অবস্থায় রয়েছে। তারা সিবিআইকে খবর দেন। সিবিআই আসা মাত্র সেই ঘরটি সিল করে দেন। সেটি আজ পর্যন্ত সিল রয়েছে। আজও যখন কর্তৃপক্ষ কাছে আমরা জিজ্ঞেস করছিলাম, কর্তৃপক্ষ বলেছেন যে সিবিআইকে আমরা বারবার বলা সত্ত্বেও এই ঘরটি তারা খুলেননি। সিনিয়র জুনিয়র চিকিৎসকরা বলছেন 3rd ফ্লোর ক্রাইম সিন কিনা প্রশ্ন তুলছে সিএফএসএল এর রিপোর্ট। আর 8 তলার ঘরে মেঝেই রক্তের দাগ, সার্জিক্যাল ছুরি, গ্লাভস উদ্ধার হচ্ছে। এর সঙ্গে কোনো যোগ আছে কিনা সেটা কেন সিবিআই খতিয়ে দেখলো না, সেই প্রশ্ন তুলছেন আরজি করে সিনিয়র জুনিয়র চিকিৎসকরা। তারা বলছেন যোগ থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে, কিন্তু যেখানে সিএফএসএল এর রিপোর্ট বলে দিয়েছিল যে ক্রাইম সিন নিয়ে ডাউট আছে, তখন যখন এই 7th ফ্লোরে এই ঘরটি উদ্ধার হলো, সেটা সিল করা হলো, তারপর কেন এগোলো না সিবিআই? তো অনেক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত কথা বলার জন্য। কথা বলছিলাম সৌরভ, কথা বলছিলাম কৌস্তব তোমার সঙ্গে। ধন্যবাদ কৌশিক, ধন্যবাদ সিজার তোমাকেও।